বিএনপি তার ৩১ দফায় যেটা বলছে যে সে জ্বালানি খাতকে ঢেলে সাজাবে, এইটাকে নীতিমালার ভিত্তিতে সে বেসরকারি খাতে তুলে দেবে, এই নীতিমালাটা কোথায় সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। অ্যাগেইন আমরা দেখতে পাচ্ছি যে সরকার তার নিজের ওয়াদা লঙ্ঘন করেছে। গত ৬ মাসে সরকারের অনেকগুলো ইতিবাচক দিক আছে। সবচেয়ে বড় দিক যদি আমরা বলি সেটা হচ্ছে যে রাজনৈতিক যে সহনশীলতার কালচার বাংলাদেশ থেকে মোটামুটি হারিয়ে গিয়েছিল ২০ বছরের জন্য, সেটা মোটা দাগে এখন ফিরে আসছে। মানে এটা না যে রাজনৈতিক সহিংসতা হচ্ছে না অথবা ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর ভিতরে মারামারি সংঘর্ষ হচ্ছে না অথবা গুম হচ্ছে না, খুন বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা তা না। কিন্তু মোটা দাগে সংসদে এবং সংসদের বাইরে রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করতে পারছে, কথা বলতে পারছে, মন খুলে টকশোতে কথা বলতে পারছে, এবং স্বাধীনতাটা মাঝে মধ্যে একটু বেশিই মনে হয়, কারণ আওয়ামী সাংবাদিক বুদ্ধিজীবীরাও বেশ গলা উঁচু করেই কথা বলতে পারছে। এত উঁচু করে গত ২০ বছর বিএনপির নেতাকর্মীরাও কথা বলতে পারে নাই। তো সেই কারণে আমরা মোটা দাগে মনে করছি যে এটা একটা সরকারের ইতিবাচক দিক যে রাজনৈতিক সহনশীলতা এখন পর্যন্ত আছে, এবং সংসদের বাইরে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সবাই খুবই সম্মানের সাথে একজন আরেকজনের সাথে কথা বলছেন। রাজনৈতিক উত্তেজনা আছে, সবাই মাঝে মধ্যে গরম কথা বলেন, কিন্তু সেটা খুবই সীমা লঙ্ঘন করছে এমনটা কেউ মনে করছে না আর কি। সরকারকে টেনে হেঁচড়ে নামানোর আকাঙ্ক্ষা যেমন নাই, সরকারের মধ্যেও আমরা এখন পর্যন্ত বিরোধী দলকে নির্মূল করবার কোনো আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি না। নিঃসন্দেহে এটা আমরা ওয়েলকাম করি এবং আমরা স্বাগত জানাই, এবং আমরা আশা করছি পুরো ৫ বছর জুড়েই যেন এই রাজনৈতিক সহনশীলতা পরিবেশটা বজায় থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের সফলতা বলতে গেলে যে আমাদের বিদেশ নীতিতে মৌলিক পরিবর্তন এসছে। আওয়ামী জমানাতে আমরা যেটা দেখেছি যে দিল্লির কাছে পুরো দেশ বিক্রি করে দিয়ে একটা ভ্যাসেল স্টেটে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে। তো সেই জায়গাতে বাংলাদেশের একটা নিজস্ব স্বাধীন বিদেশ নীতির অভিমুখ তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বেইজিং সফরের মধ্য দিয়ে, এবং প্রচণ্ড প্রেশার থাকার পরেও জাতীয় রাজনীতি, জাতীয় নিরাপত্তার হুমকি এবং ব্যক্তিগত নিরাপত্তা সবকিছু বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পজিশন ভারতের ব্যাপারে, মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন না, এই সিদ্ধান্তকে আমরা ওয়েলকাম করি, আমরা স্বাগত জানাই। তৃতীয়ত হচ্ছে গোটা দাগে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল কিছু মৌলিক জায়গাতে একমত হয়েছে। সরকার এখন পর্যন্ত সেগুলো থেকে কাজের বাস্তবতার বাইরেও হচ্ছে যে বক্তব্যে এখন পর্যন্ত সেগুলো থেকে সরে আসে নাই। তার ভিতর একটা হচ্ছে রাষ্ট্র সংস্কার, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ যেটা হয়েছে, অনেকগুলো ঘটনা ঘটেছে গত ২০ বছরে, সেগুলোর বিচার প্রক্রিয়া, এগুলোতে সরকারের কমিটমেন্ট ঘাটতি আছে, কিন্তু কমিটমেন্ট থেকে সরকার সরে আসে নাই। তো মোটা দাগে আমরা এগুলোকে গুরুত্বপূর্ণ সংস্কার মনে করি এবং গুরুত্বপূর্ণ মাইলফলক মনে করছি ২০ বছরের যে রাজনৈতিক পথ পরিক্রমা ছিল সেখান থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গুম প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশনের গঠনের আইন যেটা করা হয়েছিল তারা সেটা র্যাটিফাই করে নাই। নতুন যে আইন প্রস্তাব করেছে এইটা আওয়ামী লীগের শুধু ২০০৯ সালের আইন না, তার থেকেও কোনো অংশে খারাপ। এক্সাম্পল দেই আপনার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আসবে, যদি বাদী সেটা প্রমাণ করতে না পারে, তাহলে যিনি অভিযোগ করেছেন যার পরিবার গুম হয়েছে তাকে ৫ বছরের সাজা দেওয়া যাবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, ধরেন আমার বাবা, ভাই কেউ গুম হয়েছে, আমি এটা প্রমাণ করতে পারলাম না, কারণ আপনি জানেন যে এটার কোনো প্রমাণ নাই। তো এই যে আপনার মংলায়, বাগেরহাটে একজন ব্যক্তিকে যে গুম করলো এপ্রিল মাসে এবং তাকে মেরে ফেলছে বলে আমরা বিশ্বস্ত সূত্রের ভিতর থেকে খবর পেয়েছি, সরকার স্বীকার করে না যদিও। এই মানুষটার পরিবার এখন কিভাবে প্রমাণ করবে যে পুলিশ গুম করেছে? এখন যদি সে বাদী হয়ে মামলা করতে যায়, সে চিন্তা করে যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমার ৫ বছরের জেল হবে। এখন আপনি চিন্তা করেন তো, এইটা মাথায় রেখে কোনো বাদী কি আসলে সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে, সেনাবাহিনী, বিজিবির বিরুদ্ধে মামলা করতে চাইবে? এবং আপনি তদন্তের ব্যাপারে যেই আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তারা গুম করেছে, তাদেরকেই আবার দায়িত্ব দেওয়া হয়েছে তার তদন্তের ব্যাপারে। এর আগের আইনে কিন্তু বলা ছিল যে মানবাধিকার কমিশনের নিজস্ব তদন্ত কর্মকর্তা থাকবেন, তারা দেখবেন যে আসলে এইটা কারা কারা কোন জায়গায় দায়ী।
সেই কাজগুলো মানবাধিকার কমিশনের যে আইন করবার কথা ছিল, সরকার দাবি করেছিল ভালো আইন করবে, ভালো আইন তো দূরের কথা, 2009-এর আওয়ামী আইনের থেকেও খারাপ জায়গায় আমাদেরকে নিয়ে গেছে। তাহলে অ্যাগেইন বিএনপি তার 31 দফার তার যে জাতীয় ওয়াদা ছিল সেই ওয়াদার সাথে বরখেলাপ করেছে। জ্বালানি খাতের ব্যাপারে দেখেন, বলা ছিল জ্বালানি খাতকে নীতিমালার ভিত্তিতে প্রাইভেটাইজেশন করবে। এখন দেখেন কিসের ভিত্তিতে প্রাইভেটাইজ করছেন। গত 2-3 মাস আগে তেল সংকটের প্রেক্ষিতে দুইটা কোম্পানিকে, অখ্যাত দুইটা কোম্পানি, ইংল্যান্ডে এবং সুইজারল্যান্ডে রেজিস্টার্ড দুইটা কোম্পানিকে 1 লক্ষ মেট্রিক টন ব্যারেল করে তেল আমদানির অনুমতি দেওয়া হলো, যাদের ওয়েবসাইট পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এটাকে একটা পরিচ্ছন্ন ট্রান্সপারেন্ট সিস্টেমে প্রাইভেটাইজেশন করবার লক্ষণ। বসুন্ধরাকে আপনি প্রাইভেট চিঠি লেনদেনের মধ্য দিয়ে জ্বালানি খাতের শেয়ার মার্কেট দিচ্ছেন কেন? আপনি নীতিমালা করে সবাইকে ওপেন করে দেন যদি আপনি সত্যি সত্যি প্রাইভেটাইজেশন করতে চান। আমরা বসুন্ধরা সামিট কোনো কোম্পানির কাজের ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই, যদি কেউ নীতিমালা পূরণ করে। তাহলে আপনি সরকারি দল, বিরোধী দল, আপনি পার্লামেন্টে নীতিমালা তৈরি না করে, আপনি ওপেন উন্মুক্ত পরিচ্ছন্ন পদ্ধতিতে না গিয়ে একটা পার্টিকুলার কোম্পানিকে দেওয়ার প্রসেস করাটা সন্দেহজনক। তাই আমরা চাই, আমরা বেসরকারীকরণের বিরুদ্ধে নই, আমরা একইভাবে কোনো কোম্পানিরও বিরুদ্ধে নই। আমরা যেটার বিপক্ষে সেটা হচ্ছে অপরিচ্ছন্ন গোপনে মানে ক্রিমিনাল সিন্ডিকেট তৈরি করবার কোনো অবস্থা তৈরি করতে আমরা দিতে চাই না। এটা দেশের স্বার্থের বিপক্ষে। বিএনপি তার 31 দফায় যেটা বলছে যে সে জ্বালানি খাতকে ঢেলে সাজাবে, এটাকে নীতিমালার ভিত্তিতে সে বেসরকারি খাতে তুলে দেবে, এই নীতিমালাটা কোথায় সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। অ্যাগেইন আমরা দেখতে পাচ্ছি যে সরকার তার নিজের ওয়াদা লঙ্ঘন করেছে।